দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া আকুল ভরা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া উপস্থিত সকলকে বিজিতা নাট্য সংস্থার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এই পরিস্থিতিতেও আমরা সবাই যে কজন একত্রিত হয়েছি, আসলে আজকে যে মানুষটার জন্য আমরা একত্রিত হয়েছি, গান গাইতে গাইতে ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম। অদ্ভুত একটা স্মৃতি এবং যেটু থাকবে আমাদের মধ্যে, এই নাটকের মধ্যে, গানে, মঞ্চে সবসময় আমরা জেঠুকে স্মরণ করবো, জেঠুর আশীর্বাদ মাথায় নিয়ে চলার চেষ্টা করবো আগামী দিনগুলোতে। আমি প্রথমে মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট লেখিকা, আমাদের নাটকের গল্পের লেখিকা মাননীয়া শ্রীমতী রাজস্বী বসু অধিকারী মহাশয়াকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। আমি ডেকে নিচ্ছি বিশিষ্ট পরিচালক, অভিনেতা, নাট্যকার, কোচবিহার থেকে তিনি এসেছেন, মাননীয় শ্রী দেবব্রত আচার্য মহাশয়। আমি ডেকে নিচ্ছি বিশিষ্ট পরিচালক, অভিনেতা, বালকঘাট মাননীয় শ্রী প্রদোষ মিত্র। এবারে আমি ডেকে নিচ্ছি মাননীয় শ্রী সঞ্জিত ঘোষ মহাশয়কে, নাট্যকার, নাট্য পরিচালক এবং সদস্য, পশ্চিমবঙ্গ সরকার নাট্য একাডেমি। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি সকলকে এবং আমি ডেকে নেব রায়গঞ্জ ছন্দমের সম্পাদক, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী স্বপন বসু। আমরা প্রথমেই জেঠুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করব পুষ্প প্রদানের মধ্যে দিয়ে। আমি সকলকে অনুরোধ জানাচ্ছি আমাদের জেঠুর যে প্রতিকৃতি রয়েছে এবং সেখানে গিয়ে আমরা সকলে শ্রদ্ধা জ্ঞাপন করব একে একে। প্রথমে বিশিষ্ট লেখিকা আমাদের মধ্যে রয়েছে মাননীয়া শ্রীমতী রাজস্বী বসু অধিকারী মহাশয়কে আমরা বরণ করে নেব স্মারক এবং উত্তরীয় প্রদানের মধ্যে দিয়ে। এবারে আমরা বরণ করে নেব বিশিষ্ট পরিচালক, অভিনেতা, নাট্যকার, কোচবিহার থেকে এসেছেন তিনি, মাননীয় শ্রী দেবব্রত আচার্য মহাশয়। এবারে বিশিষ্ট পরিচালক, অভিনেতা, বালুরঘাট থেকে তিনি এসেছেন, মাননীয় শ্রী প্রদোষ মিত্র মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নেবে হরেন জেঠু। এবারে আমরা বরণ করে নেব মাননীয় শ্রী সুরজিৎ ঘোষ মহাশয়কে, নাট্যকার, নাট্য পরিচালক এবং সদস্য, পশ্চিমবঙ্গ সরকার নাট্য একাডেমি। বরণ করে নেবে আমাদের বিজিতা নাট্য সংস্থার অন্যতম সদস্য চন্দন চক্রবর্তী। এবারে আমরা বরণ করে নেব বিশিষ্ট পরিচালক, অভিনেতা, শিলিগুড়ি থেকে এসেছেন তিনি, শিলিগুড়ি নাট্যমেলার যুগ্ম সম্পাদক, মাননীয় শ্রী পল্লব বসু মহাশয়কে আমরা বরণ করে নেব। আমাদের এক ডাকে এত দূর থেকে তারা এসেছেন, আমরা সত্যি কৃতজ্ঞ, ধন্য। বরণ করে নিচ্ছে রবি জেঠু বসুকে বরণ করে নিচ্ছেন।
প্রথমে আমি মাননীয় শ্রীমতী রাজশ্রী বসু অধিকারীর কাছে যাচ্ছি এবং তার অভিজ্ঞতা আমরা তার কাছ থেকেই শুনে নেব। নমস্কার। কালিয়াগঞ্জে এবং বাইরে সমস্ত প্রেমী ব্যক্তিত্ব যারা এখানে আছেন সবাইকে জানাই আমার শ্রদ্ধা। এমন একটা উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছে যেটা আমাকে কিছু বলা কেড়ে নিচ্ছে, অলরেডি দিয়েছে। আমি এমনিতেই খুব ভালো বক্তা বক্তাকে হয়ে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে সমাজের মতো। মাধব মুখোপাধ্যায় আমারও অত্যন্ত প্রিয় ছিলেন। তার সাথে আমার প্রথম পরিচয় আমার মনে হচ্ছে 1990-এর দিকে। তখন আমি সবেমাত্র ডব্লিউবিসিএস এক্সিকিউটিভের যে অ্যালায়েড সার্ভিসেস থাকে কোঅপারেটিভ এক্সিকিউটিভ, সেই পোস্টে জয়েন করেছি। ফিশারি অফিসে ডেপুটেশনে আছি। শিলিগুড়িতে নীলভবন একটি অফিস আছে, এখনো আছে বোধহয় সেটা। তো সেই অফিসে উনি এলেন আমার সাথে। তখন আমি এমএ পরীক্ষা দেবো বলে প্রাইভেটে দেবো বলে পড়াশোনা করছিলাম। জুডিশিয়াল এক্সামিনেশন দেবো, ডব্লিউবিসিএস জুডিশিয়ারি, সেজন্য পড়াশোনা করছিলাম। তো উনি ওনার সাথে পরিচয়ের সূত্র একটা আছে। আমার মায়ের একজন কাজিন ব্রাদার, তো ওনার গ্রুপের নেতৃত্বে নাটক করছেন শ্রী কমল দাস। কমল মামার সূত্রেই উনি আমাদের বাড়িতে পরিচিত হয়েছিলেন। শিলিগুড়িতে গেলে বহুবার উনি আমরা বাড়িতে একসাথে বসেছি। আমার বাবা মা, আমি তখন অনেক ছোট, উনি অনেক বড় আমার থেকে, কিন্তু কখনো মনে হয়নি যে উনি এতটা ডিফারেন্স, একটা বন্ধুত্ব ছিল। তো আমি সবসময় বলতাম যে ওনাকে আমি নির্দেশক হিসেবে চিনি না, ওনাকে আমি দেখিনি ওনার নির্দেশনায়। একটু আগে গল্প শুনছিলাম কিভাবে উনি তৈরি করে নিয়েছেন এক একজন অভিনেতাকে, কিভাবে উনি বাঁশি থাকতো তার গলায়, ডিরেকশন দিতেন, সেগুলো শেখার জিনিস, শোনার জিনিস। কিন্তু আমি ওনাকে যেটুকু চিনি সেটা হচ্ছে অত্যন্ত একজন ঘনিষ্ঠ, একটা অসমবয়সী বন্ধুত্ব ছিল আমার সাথে ওনার। তাই নিয়ে অনেক হাসি মজা, খুব ভালো আড্ডা হতো। যদি আমি একটা জুডিশিয়াল সার্ভিসে এলাম, তো আমার একটা দুঃখ ছিল যে ভেতর থেকে একটা লেখার একটা উন্মাদনা অনুভব করতাম, কিন্তু সকলের মতো আমারও ধারণা ছিল যে জেলায় জেলায় প্রত্যন্ত জায়গায় আমার পোস্টিং হবে, আমি লিখতে পারবো না, আমি কলকাতায় না থাকলে আমি লেখক হতে পারবো না কোনোদিনই। তো ওনাকে আমি একদিন সেই দুঃখটা প্রকাশ করেছিলাম যে দেখুন না, আমার কিছুতেই যেন আমি সেই জায়গায় যেতে পারবো না। আমার খুব ইচ্ছা করে আমি দেশ পত্রিকায় একটা আমার নাম দেখতে ইচ্ছে করে। তখন উনি আমাকে বলেছিলেন যে আমি যদি বালুরঘাটে থেকে নাটক করতে পারি, আমায় যদি সবাই চিনতে পারে, তাহলে তোকে কেন পারবে না। এটা আমার ভীষণ বড় একটা ইন্সপিরেশনে কাজ দিয়েছিল। আমি লিখেছি বিভিন্ন জায়গায়। প্রথম দেশ পত্রিকার গল্প এটাই, যেটা নিয়ে আজকে এখানে নাটক হবে। এই গল্পটা আমার প্রথম গল্প দেশ পত্রিকা। এটাই আমাকে পরবর্তীকালে পথ চলার প্রথম পদক্ষেপ বলা যায়। এই গল্পের নাম ছিল আমি ভালো আছি। এটা বেরোনোর পর উনি আমাকে শুধু ফোন করে বলেছিলেন যে তুই কি লিখেছিস, কি করে লিখলি। তো আমি না বুঝতে পারছি না উনি কি এতটাই খারাপ হয়েছে গল্পটা, উনি আমায় নিন্দে করছেন না, মানে বকবেন এবার। তারপরে উনি অনেকক্ষণ পরে বললেন যে আমি এই গল্পটা আমি কিছুই বলতে পারছি না, আমার দিন রাত সবসময় করে এই গল্পটা পড়ছি, আমি গগনবাবুকে বলতে পারছি না এই কথা। তখন আমি পুরুলিয়া বা বাঁকুড়া কোথায় ছিলাম আমার ঠিক মনে পড়ছে না। তারপরে অনেক পরে উনি নাটক, উনি আবার বললেন যে আমি এটা নিয়ে একটা নাটক লিখেছি। তারপর যতবার কথা হয়েছে আমি ওকে একটাই ডিমান্ড করতাম যে আপনি নিজে একবার গগনবাবু রোলটা করুন, আমি যেখানে থাকি আমি আসবো দেখতে। উনি বলতেন যে না, ওরা যারা করছে তারা ভীষণ ভালো, তারা আমার খুবই বন্ধু লোকজন, ভীষণ ভালো অভিনয় করে, তুই একবার আসিস। আমি কোনোদিনও আসা আমার হয়নি। আমি ভাবছিলাম যে যদি আমি ওর বলা শুনে একবারও আসতাম আগে, তাহলে হয়তো উনি খুশি হতেন। আজকে ওনার আত্মা হয়তো কোথাও থেকে খুশি হচ্ছে যে পাচ্ছি না এসেছি। আমার ওনার কাছে শুধু শেখারই আছে, শিখেই গেছি, দিয়ে কিছুই। কিন্তু
লিখতে বসে এরকম সাহচর্য, এরকম মাথার উপর আশীর্বাদের হাত সবাই চাইবে। আমি সৌভাগ্যটা আমি পেয়েছি। সবাইকে ধন্যবাদ। আপনাদের নাট্যগোষ্ঠীকে আমাকে আপনারা মনে করে নিয়ে এসেছেন। ওনার একটা ইচ্ছা ছিল যে আমি বসে এই নাটকটা দেখি, সেই ইচ্ছেটা পূরণের সুযোগ দিলেন। আমার ইচ্ছে ছিল যে আমি দেখি ওনার হাতে আমার লেখা, এটা আমার অনেক বড় ইচ্ছাকে পূরণ হলো। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। এবারে আমরা দু চার কথা শুনে নেব মাননীয় শ্রী দেবব্রত আচার্য মহাশয়। মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, এবং সামনে যারা বসে আছে, এই দুর্যোগের রাতেও যারা এসেছে, তাদেরকে আমার প্রণাম। আসলে দর্শক আসলে দর্শক না থাকলে আমরা নাটকটা করতে পারি না। আপনারাই আমাদের ভগবান। তাই যে কজন এসেছেন তাদের কাছে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা আমি জানাচ্ছি। পরিমাদক দা উত্তরবঙ্গের প্রায় সব নাট্যকর্মী খুব কাছের মানুষ ছিলেন। যখন যার সঙ্গে তার দেখা হয়েছে, যে অবস্থায় পরিচয় দিয়েছে কেউ যে আমি থিয়েটার করি, পরিমাদক দা তাকে বুকে টেনে নিয়েছে। একজন অসম্ভব প্রাণখোলা মানুষ ছিলেন। আর সবচেয়ে বড় কথা, এই স্মরণ সভা তো নয়, এটা তার স্মরণে একটা নাট্যোৎসব হচ্ছে। সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবার আছে, সেটা হলো যে আমরা যারা উত্তরবঙ্গের নাট্যকর্মী, আমরা বরাবর প্রান্ত। খুব সত্যি হলো গঙ্গার ওপারে গেলে টেকনিক্যাল দিক থেকে বলুন বা অন্যান্য দিক থেকে বলুন, তার অনেক বেশি দাম। আমরা চিরকাল পিছিয়ে থেকেছি। আর এই জায়গাকে উজ্জ্বল ভাস্বর করে তুলেছিলেন পরিমাদক মুখোপাধ্যায়। প্রথম তিনি দেখিয়েছিলেন যে তিনি একটা বটবৃক্ষ, যার ছায়াতে সুশীতল হয়ে যায় কলকাতার অনেক বড় বড়। ঠিক সেই কারণে পরিমাদক দা আমাদের কাছে ওই রকম একজন যুবতারা। তার যে কাজ, সেই কাজকে পরবর্তী উত্তরসূরি হিসেবে আমরা চেষ্টা করেছি মাত্র টেনে নিয়ে যাওয়ার, কিন্তু পরিমাদক দা চিরকাল আকাশ নক্ষত্র হয়েই থাকে। আজকের দিনে শুধু এটুকুই বলবো। অনেক ধন্যবাদ। এবারে আমি মাননীয় শ্রী প্রদোষ মিত্রের থেকে দু চার কথা শুনে নেব। নমস্কার। মঞ্চে উপবিষ্ট গুণীজন এবং সামনে যারা বসে আছে নাট্যামুখী দর্শক, আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম। আজকে যার স্মরণে এই নাট্যোৎসব হচ্ছে, বালুরঘাটের যিনি নাট্যগুরু, শুধু বালুরঘাট নয়, ওটা পশ্চিমবঙ্গে, এবং দিকে দিকে তাকে নিয়ে যে স্মরণ সভা হচ্ছে। কিছুদিন আগে কলকাতায় মিউজিয়ামে হয়ে গেল। আমি বালুরঘাটের সন্তান, ফলে আমরা যাকে হারালাম, পশ্চিমবঙ্গ তো হারালো, কিন্তু বালুরঘাট যাকে হারালো সেটা অপূরণীয়। এমন একজন মানুষ যার কাছে যখন যখন যাওয়া যেত, যে কোনো পরামর্শ নেওয়া যেত, প্রাণ করে আশীর্বাদ করতে, প্রাণ করে সমালোচনা করতে, ভুল হলে ধরিয়ে দিতেন ঠিক পথ কোনটা নাটকের। অসাধারণ একজন মানুষ। আমার সঙ্গে তার পরিচয় 60 বছরের উপর, অর্থাৎ 68 সাল থেকে 69 সাল থেকে। আমাদের পারিবারিক বন্ধু, অভিভাবক এবং সবকিছু ছিলেন। প্রায় প্রতিদিন নাটক নিয়ে আলোচনা হতো, এবং প্রতিদিন সকাল 9টার সময় আমাদের বাড়িতে আসতেন বাজার করে ফেরার সময়। সেই মানুষটিকে এত কাছে থেকে দেখিয়েছি। নির্মম ছিলেন নাটকের ব্যাপারে, কোনো রেয়াত করতেন না, এবং বলতে তোকে বলছি তোর ভালো জন্য
বলছি যাতে নাটকের উন্নতি করতে পারি, নাটককে ভালোবাসতে পারি। মানে অসাধারণ মানুষ। একবার ভাবুন, একটা মানুষ শ্রীতীর্থ 1969 সালে 26শে অগস্ট প্রতিষ্ঠিত হলো। উনি শেষ নাটকটা করলেন 1919 সাল। একটা মানুষ 50 বছরের 76টা নাটক করেছে। ভাবা যায়, ছোটবেলা থেকে 14 বছর বয়স থেকে নাটক করতেন। মেলা বেঁধে শাড়ি টানিয়ে রিহার্সেল দিতে, স্কুল থেকে ফিরতেন যখন রিহার্সেল দিয়ে নাটক করতেন। জেলা পরিষদের একটা বারান্দা ছিল, সেখানে কলকাতা থেকে এসে রিসেন্টলিতে এসে পুজো ছুটিতে এসে নাটক করতেন। এত উৎসাহ, এত উৎসাহী যুবক ছিল, তরুণ ছিল। 47টা নাটক লিখেছে। আমরা এক জীবনে 76টা নাটক করেছেন, তৃতীয় অন্তত 100 নাটক করেছেন। এবং 47টা নাটক যেটা বেরিয়েছে, এবং অসংখ্য লেখা বিভিন্ন পত্রে পত্রিকা। এবং সেগুলো যখন আমরা বলতাম, উনি খুব মন দিয়ে শুনতেন, লেখাটা বলেছে না হয়েছে। এত শ্রদ্ধা ছিল যারা নাটক করে তাদের প্রতি, এত ভালোবাসা ছিল। এরকম একজন মানুষ চলে গেলেন। আর আমি দুটো কথা বলি, যে সুরজিৎকেও শুনেছি, আমি দিন বলেছি, মাধবদা খুব উপকারী ছিলেন, নিঃস্বার্থ বড় উপকার করেছেন। কতজনের যে কত রকম উপকার করেছে কেউ জানতে পারেনি, পাশের তাঁদের কথা বাবা জানতে পারেনি। আর তৃতীয়, এটা ব্যক্তিগত, এত মাতৃভক্ত ছিলেন। সবাই মাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, কিন্তু মাধবদা এই ব্যাপারটা যেন অন্যরকম ছিল। মাধবদা জেঠিমা যখন মারা যান, জেঠিমার এখানে বাজুবন্ধ ছিল একটা তামার। মাধবদা সেটা একটা পার্সেল, চামড়ার পার্সেলে নিয়ে শেষ দিন পর্যন্ত ঘুরে বেরিয়েছে। ওটা মায়ের স্মৃতি। এত মাতৃভক্ত, বাবার প্রতিও তাই। নাটক ঠিক হয়েছে, কলকাতায় হবে, বাবাকে জিজ্ঞেস করবেন, বাবা আমি কি যাবো? বাবু ভালো আমি খুব ভালো কীর্তন করতেন। তখন তো জেঠু অসুস্থ, বললো হ্যাঁ তুমি যাও নাটক। মাধবদা আমাদের গৌতম সেন বলে একজনকে রেখে মাধবদা নাটক করে আসছে। মাধবদা বললেন যে আমি জানি বাবা কিছু হবে, আমি ফেরার পরে যদি কিছু হয়। এবং ফিরে আসার পরে চলে গেলেন। আমি বলছি, এই যে তার মায়ের প্রতি, বাবার প্রতি অনেকেই সবাই থাকে, কিন্তু এই যে এক্সেপশন সব ব্যাপারে, এবং মানুষের প্রতি এরকম একটা মানুষ চলে গেলেন। পশ্চিমবঙ্গ মানে নাট্য গুরু হারা হল। আর বালুরঘাট এখন শোকস্তব্ধ। 17ই মার্চ আমাদের সবচেয়ে দুঃখের দিন নাট্য জগতের বালুরঘাটে, এবং আমরা সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। ধন্যবাদ, নমস্কার। আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক ধন্যবাদ জানাই। এবারে আমরা দু চার কথা শুনে নেব শ্রী সুরজিৎ ঘোষ মহাশয় থেকে। নমস্কার। মঞ্চে নাট্যজন যারা উপস্থিত রয়েছেন, রাজশ্রী ম্যাডাম যার গল্প নিয়ে আজকে নাটক মাধবদার, এবং যারা দর্শক আসনে বসে আছেন, আমার নাটকের সতীর্থরা, আমি যাদেরকে দেখতে পাচ্ছি, গৌতম, তাপস, লীলাদ্রি, তুহি বালুরঘাট থেকে এসছে, সৌমেশ, এছাড়া অনেক মানুষ যারা শুধু থিয়েটারকে ভালোবেসে এবং মাধবদাকে স্মরণ করতেই আজকে এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আজকে নজরুলতে উপস্থিত হচ্ছে। আমি বিচিত্রাকে এবং তৎসহ এই বিচিত্রার যিনি বিশেষ কর্মকর্তা এবং যিনি আছেন, যার মূলত পরিচালনা এবং
তত্ত্বাবধান চিত্রা এত বড় বড় ফেস্টিভ্যাল করে চন্দন চক্রবর্তী, তাকেও আমি কৃতজ্ঞতা সম্মান নিবেদন করব যে তার ইচ্ছেতে তাদের চেষ্টায় আমরা মাধবদাকে স্মরণ করছি। আসলে মাধবদার চলে যাওয়া সারা দেশের বাংলা থিয়েটারকে প্রভাবিত করলেও যে মূল অভিঘাতটা আসে সেটা হচ্ছে উত্তরবঙ্গের নাট্যচকদেরকে। আমরা যারা উত্তরবঙ্গে থিয়েটার করি বা নাটকের সঙ্গে যুক্ত থাকি সামান্য হলেও তাদেরকে বিশেষভাবে প্রভাবিত করেছে মাধবদার চলে যাওয়া। মাধবদা যেদিন চলে যায় ঠিক সেদিন আমি বালুরঘাটেই ছিলাম এবং প্রতি মুহূর্তে তার ছেলের সঙ্গে কথা হচ্ছিল। প্রদত্ত আমার সঙ্গে ছিলেন, মনে করতে পারবেন সেই রাত্রিটা আমাদের কিভাবে কেটেছে। বালুরঘাট বাকরুদ্ধ হয়ে গেছে এবং পরদিন এখান থেকে বুলাদার আবুদা সবাই ছুটে গিয়েছিলেন ভোরবেলাতে বালুরঘাটে। প্রচুর মানুষ, অসংখ্য মানুষ, শুধু নাটকের না, থিয়েটারের না, মাছওয়ালা, চাওয়ালা, মুদির দোকান, যারা মাধবদাকে ভালোবাসতেন তার এই কাজ দেখতেন এবং ভীষণ মনে মনে গর্বিত হতেন, সম্মানিত হতেন যে উত্তরবঙ্গ পান, যেটাতে ওদের একটু আগে বলছিলেন। একটা ছোট্ট কথা আমার ভীষণ মনে হচ্ছিল আজকে। গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে যখন মাধবদাকে শেষ ভর্তি করাতে পেরেছিলাম, মাধবদার পায়ের কাছে আমি, বাবা, আমি মাধবদার ছেলে আর গোড়াদা মাধবদার জামাই তিনজনে দাঁড়িয়েছিলাম। মাধবদা একটু আচ্ছন্ন ছিল। হঠাৎ আমাদের তিনজনকে দেখে উজ্জীবিত হয়ে উঠে বসলো। বলল, তোরা সেই সময় সেই কাউকে দেখলে, উত্তরবঙ্গের কোন নাট্যচমকে দেখলে, কলকাতা এবং দাঁড়িয়ে দেখলেও, একাডেমির সামনে দেখলেও, আরে কি সেই অভিব্যক্তি মাধবদার, সেই অভিব্যক্তি নার্সিংহোমের বেডে শুয়েও আমি প্রত্যক্ষ করছিলাম। এবং উঠে বসে আমাকে বলল, এই আরেকটা কিছু করা যায় থিয়েটারে? আমি নিশ্চয়ই করা যায়, আপনি সুস্থ হয়ে করুন। আমি কি সুস্থ হব? নিশ্চয়ই হবে। তার যে সেই উন্মাদনা, তার যে সেই প্রকল্পতা, তার যে চোখের সেই আবেগ, ইমোশন, তার যে এক্সপ্রেশন এবং তার যে থিয়েটারের যে চাক্ষুষ করবার, থিয়েটারকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে খাওয়ার যে বাসনা এবং সেইটা নিয়ে সবাইকে প্রভাবিত করার যে ক্ষমতা, সেটা আবার শেষবারের মতো আমি প্রত্যক্ষ করেছিলাম, অভিভূত হয়েছিলাম। আমরা সকলেই জানি তাকে আমরা রাখতে পারি, কাউকেই রাখা যায় না, কিন্তু নতুন করে আমরা আবার শুরু করেছি মাধবদাকে স্মরণ করে, মাধবদাকে সামনে রেখে। আমরা জানি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। অনেক ধন্যবাদ। এবারে আমরা শুনে নেব কিছু স্মৃতিচারণ পল্লব বসু মহাশয়কে। আমি শিলিগুড়ি থেকে এসেছি, শুনতে পেয়েছেন যে আমরা শিলিগুড়ি যে নাট্য সমন্বয় কমিটি, শিলিগুড়ি নাট্যমেলা, আমি তার যোগ্য সম্পাদক। আমরা গত 14 এপ্রিল শিলিগুড়ির সমস্ত নাটকের দলকে নিয়ে শিলিগুড়ি নাট্যমেলার উদ্যোগে আমরা হরিপদ মুখোপাধ্যায়ের স্মরণ সভা করেছি। আমাকে চন্দন চক্রবর্তী, বিচিত্রা, আমার বন্ধু, যে আমন্ত্রণ জানিয়েছে, আমি ভাবলাম যে কালকে আমরা বালুরঘাটে যাব এবং এইসব উপস্থাপ যেটা আমরা নিয়েছিলাম সেটা তার পরিবারের হাতে আমরা তুলে দেব। শিলিগুড়ির সমস্ত দলের পক্ষ থেকে সেই সব উপস্থাপ আমি এখানে পাঠ করছি। মাধবদা সম্পর্কে মানে মার কাছে মাসির গল্প বলতে লাভই। আপনারা মাধবদাকে যাপন করেছেন, ধারণ করেছেন, অন্তত আমাদের থেকে অনেক বেশি আপনারা দেখেছেন, আপনাদের কথা শুনলাম। আমারও 30 বছর ধরে মাধবদার সঙ্গে পরিচয়। শিলিগুড়িতে মাধবদা রাত্রিবাস করলে আমার
কলেজ পাড়া দিদির বাড়িতেই থাকতেন এবং সেই সূর্য ধরে গোদাবাড়ি ডুয়ার্সের যে প্রান্তিক জায়গা সেখানে আমাদের বাড়িতে গিয়েও মাঝে মধ্যে থেকেছেন এবং বিচিত্রার যে নাট্যকে যে প্রযোজনাগুলি দুটি প্রযোজনা অহত্রী এবং গণেশ রাধা এই দুটো প্রযোজনা ডুয়ার্স নাট্য উৎসবে হয়েছিল। ডুয়ার্স নাট্য উৎসব আমরা সংগঠিত করি, আমি তার অন্যতম আহ্বায়ক এবং সেখানেও উনি নাট্য উৎসব উদ্বোধন করেছিলেন। আর শিলিগুড়িতে নাট্যমেলা উনি যেমন ওনার দল অভিনয় করেছে, চন্দনের দল বিচিত্র অভিনয় করে গণেশ রাধা করেছে এবং শিলিগুড়ি নাট্যমেলাতেও উনি উদ্বুদ্ধ করেছেন অনেকবার তার উপস্থিতিতে এবং তার কোনো কোনো নাট্য উৎসব উনি উদ্বোধন করেছেন। আমি শুধু আপনাদের অনুমতি নিয়ে একটু এটা একটু স্বল্পভাবে পড়ছি। শিলিগুড়ি নাট্যমেলা 2025 প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়ের স্মরণে শোক প্রস্তাব। নটনাট্যকার, নির্দেশক, নাট্য শিক্ষক স্বনামখ্যাত হরিমাধব মুখোপাধ্যায়ের প্রয়াত এই সভা গভীর শোক ও মর্মবেদনা জ্ঞাপন করছে। সেই সঙ্গে বাংলার নাট্য ভুবনে বিশেষত উত্তরের নাট্য চর্চার ক্ষেত্রে তার সামগ্রিক অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে। বঙ্গীয় সংস্কৃতির প্রাণকেন্দ্র কলকাতা থেকে বহু দূরে প্রান্তিক বালুরঘাটে হরিমাধব মুখোপাধ্যায় তার নাট্য সাধনার পীঠস্থান রচনা করেছিলেন। নাট্য চর্চার ক্ষেত্রে বালুরঘাটের মতো একটি প্রান্তিক শহর কলকাতা থেকে অনেকটাই পিছিয়ে ছিল। তবু সব বাধা বিপত্তি জয় করে তিনি গড়ে তুললেন ত্রিতীর্থ, যার এক একটি প্রযোজনা কলকাতার নাট্য ভবনকেও কাঁপিয়ে দিয়েছিল। প্রথম দিকে ত্রিতীর্থ কলকাতার মঞ্চ সকল নাটকগুলি করছিল। পুতুল খেলা, বৃষ্টি বৃষ্টি, গ্যালিলিও গ্যালিলাই, যদিও ত্রিতীর্থের উপস্থাপনায় স্বাতন্ত্র্য ছিল। ভাঙাপড় থেকে ত্রিতীর্থের নিজস্ব নাটকের যাত্রা শুরু, তৈরি হলো ত্রিতীর্থ ও তার প্রাণপুরুষ হরিমাধবের নিজস্ব আলাদা পরিচিতি। একে একে প্রযোজিত হলো দেবীগর্জন, দেবাংশী, জল, পিছন। প্রত্যেকটি প্রযোজনা বাংলা থিয়েটারের সরণিতে এক একটি মাইল ফলক। 47টি মৌলিক নাটক লিখেছেন তিনি। এছাড়া অন্যের লেখা গল্পের নাট্যরূপ দিয়েছেন বেশ কয়েকটি। 2007 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন। এই পুরস্কার তাকে সর্বভারতীয় পরিচিতি দান করেন। হরিমাধব মুখোপাধ্যায় আমাদের পরম প্রিয় মাধবদা ছিলেন উত্তরের নাট্য ভুবনের মুকুটহীন সম্রাট। তার প্রয়াণে বাংলার নাট্যক্ষেত্রে যে শূন্যতার সৃষ্টি হলো তা কোনোদিন পূরণ হবে না। এই সভা তাকে সশ্রদ্ধ প্রণাম জানায়। তার শোক ও সন্তপ্ত পরিজনের প্রতি রইল আন্তরিক সমবেদনা। শিলিগুড়ি নাট্যমেলা 2025 ও শিলিগুড়ির সকল নাট্যদল। শিলিগুড়ি 30শে চৈত্র 1431 বঙ্গাব্দ, 14ই এপ্রিল 2025। এই প্রস্তাবটি আমরা কালকে তুলে দেবো ওনার পরিবারের হাতে। আর বলে রাখি, আমি একজন সাংবাদিক হলেও নাটকের সঙ্গে যুক্ত। আমার জীবনেও মাধবদার যে অনুপ্রেরণা, আশীর্বাদ, তা নিয়ে আমার নাটকের দল শিলিগুড়ি ওপেন সিক্রেট যে উৎসব করে সম্প্রতি গত 5 থেকে 8ই মে তরাই নাট্য উৎসব, চতুর্থ তরাই নাট্য উৎসব সম্পন্ন হল। এই তরাই নাট্য উৎসবের যে স্মরণিকা, সেই স্মরণিকা আমরা মাধবদার নামে এবং টোটাল উৎসবটাই আমরা হরিমাধব মুখোপাধ্যায়ের স্মরণে করেছি থেকে শুরু করে, এবং স্মরণিকা তো তার ছবি এবং তার বিষয়ে বিশিষ্ট জনের টিকা দিয়ে আমরা আমাদের এই স্মরণিকাকে গড়িয়ে তুলেছি। আমি চন্দনের হাতে স্মরণিকা বিচিত্রার হাতে। অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমি এবারে আমাদের নাটকের দিকে যাব। হাতে খুব সময় আমাদের অল্প। আমি মঞ্চে যারা রয়েছেন সামনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। 10 বছর ধরে পুত্রতা কাকা, তারপর আপনার পেছন ঘুরে ঘুরে
তিন জোড়া যুদ্ধ আমার লোপাট হয়ে গেল। 10 বছরে প্রথমবার সাক্ষী কাট করে দাঁড়াতে পারলাম। কেবল বলতে শুরু করেছি আর আপনি হঠাৎ কেন কি কাজ? বলছি চা বাবা দুটো চা আমারটা চিনি ছাড়া হবে চা আমায় খাচ্ছি কিন্তু ব্যাপারটা কিসের পয়সা করতে লাগে? বলছি চা চলে চা বলছি চাকরি মশাই বলছি টাকাটা সব দিতে শুনুন চাকরি মশাই এইসব সিভিল সুট বহু ঝামেলা বুঝলেন? হ্যাঁ এর বিরা 10 বছর ধরে এখানে আপনি সমস্ত দলিল দস্তাবেজ বিজ্ঞান খাতা নথি এইসব কাগজের পাহাড় বয়ে বেড়াচ্ছেন। এখন তোমার শরীর কেমন আছে? বলছি তোমার শরীর কেমন আছে? হ্যাঁ ভালো আছে। শান্ত হতে করছো দেখো এই জমি জমায় দেখি একটা অসুবিধা এই কাজ চলে চলে যায় কোনো তবু এখন মানে তো এখন আমাদের কাছে থাকে শ্বশুরবাড়িতে ছাড়ি লাগে বুঝলাম। তোমাকে মিথ্যে বলবো না অসুবিধা কি? আপনি সে করুন আমি দোকানে আসছিলাম আমার বাবা মুদির দোকানে আসছিল শেষ উদ্দেশ্যে আমার পেট প্রচুর কথা করছে বন্ধুদের বাড়িতে দেখি এই যে তুমি মাসি শান্তি তার কত প্রিয় এই খুবই আইসব আছে Stop! I said stop! Don't go! Please don't go! Don't run! I said don't run! You're making that. অনেক বেশি বললাম don't run, don't go. শুনলো না পালাবার চেষ্টা করলো গুলি করলাম আবার পালাবার চেষ্টা করলো বাধ্য হয়ে পেটাল করলাম দুটো গুলি খরচা হয়েছে আমি ব্যবস্থা করা হাজার ঝামেলা দোতলা বাড়ি রিপেয়ার রং আধামাদানের নিত্য সেবা পুরোহিত মন্দির রক্ষা এই সমস্ত ঝুঁকি কে কর তাই তুই সম্পত্তি বিক্রি করবি না বাবার করতে পারে কি করবো কি করবো তুই আমার গাড়ি টাকা দিতে পারিস তোর টাকা চাই না আমার সম্পত্তি আমি বিক্রি করি তোর সম্পত্তি হ্যাঁ তুই জানিস না তোর ওই দলিলটা চাল ওকে সেটা প্রমাণ হোক যে আমার দলিলটা চাল আর তোরটা ছেনুই ঠিক আছে আমি পারতেছি করবো তুই চাল দলিলের জন্য কেসে দিবি জিজ্ঞাসা পরের কথা অর্থেস করবো আমার কথা তুই যে সিভিল সুট আমার দলিলটা যে চাল সেটা প্রমাণ করতে 5 বছর লেগে যাবে ঠিক আছে আমি পারতেস করবো ঠিক আছে এই মামলায় করছি দেখি তোর কত দাম আমি কিন্তু আবার আসবো গল্পটা কতদিন হয়ে গেল বলতে আসবো হয়তো বারবার নমস্কার আমি খুব খুশি হলাম ওই আপনি মাসের মধ্যে আমি আপনাকে একটা কথা দিলাম আপনি যদি বলেন তাহলে মেয়েটিকে বিয়ে করবো কিন্তু তার সব দায়িত্ব আপনি নিতে হবে এরপরে নানা স্ক্যান্ডেল ছড়াতে দায়িত্ব ছেড়ে দেবো দাদা অবনী বৌমা এদেরকে সব বলেছি বলেছি তাদের মতামত কিছু বলেনি শুনেছি
আমাদের ঘুরে মাঝে নিয়ে যায় ওখানে যে এমবিবিএস ডাক্তার বসে যে ওখানে নিয়ে একটু দেখি জায়গা খুব অসুস্থ করেছে তার মাথা দেখি বসে বাবু তুই সঙ্গে যা ঘুরে নিয়ে ভালো করে ঘুরে নিয়ে আসো কত কত হাত পড়ে আরেকটা এই সমস্ত আর করে দেখছিস কি শট যা ঠিক আছে ভালো করে নিজে ধরে যা উড়ে যাবে তো নালে আসুন ডাক্তার বাবু কি বলে আমাকে খবর দিস আর ভালো করে ধরে নিয়ে যাস তো প্রাইভেটে যদি হবে না বাকিটা যদি না যায় আমরা কি করব দেখুন মিস্টার দত্ত দিস ইজ সেম শুধুমাত্র পার্টি না যায় বলে কি একটা কেস এর ফ্যাসিলিটি করে চলে মানে এতে আপনাদের কোনো রকম ইনভলভমেন্ট নেই বলতে চান আপনাদের কোনো রকম ইন্টেনশনাল ডিলেট অ্যাক্টিভিটিস ইনভলভ নেই আপনি যদি এখন দেখুন মিস্টার সেন মিস্টার দত্ত we are on the same way আমি কোনো ডিবেট চাইছি না। আমি জানি সিভিলের ক্ষেত্রে লয়ার্স ট্রাই অন ডিলেট এক্সকিউজ মি লেটস কাম টু দ্য পয়েন্ট গভর্নমেন্ট শান্ত আপনার কেসটা কম্প্রোমাইজ করুন বর্তমান আপনি কি বলছেন ম্যাডাম এত বছর ধরে মামলা ধরে এত মামলা ধরে নেব হাজার হাজার টাকা খরচ করে মামলা লড়ছি না ম্যাডাম আমি কম্প্রোমাইজ করতে পারবো না দাদা একসাথে কম্প্রোমাইজ ম্যাডাম আমার দাদা অনেক কথা জানছি কি সব করেছে আপনি যদি একবার আপনার শত্রুতা যে অপরিণতার সাথে এটা জীবিত নেই ছোট দেখছি বাবা বলতে নাই মা কিছু জন্য তোমাকে দিচ্ছ ডেটার পর ডেট অ্যাপিয়ার করে টাকা সকাল বলে টাকা অ্যাপিয়ার করার পর কত শরীর থাকে বাহানা দিয়ে টাকা আর উল্টোদের মধ্যে জীবন লোক রাতের বেলা দুজনে টেবিলে বসে সকাল তুমি এভাবে বলবে আমি এভাবে বলবো আরে এভাবে লোকটা গালি করে দিতে পারি গালি করে দিতে পারে আমি সারা জীবন কিছু করতে পারবো না কোনো রকম ইসলাম প্রাইভেট ঘরে দুপাড়া জমি দিয়েছি আরে এইভাবে চলতে থাকলে তো হাত খরচের পয়সা উঠবে না দাও কম্প্রোমাইজ ডিসপোজালে হাত ফাসাচ্ছে উপায় পেলেন আর রাত্রে না টাকাকে নিয়ে বসতে হবে বুঝলে আমার প্যারালে কিন্তু মাথাটা একেবারে সাফ অলওয়েজ সিগন্যাল বুঝে যাচ্ছে একদম ঠিক কোনো রকম উপায় পেলে কিন্তু আমাকে বলবে আর সেটা প্রিপেয়ার হতে হবে না আরে বাবা বলবো विश्वानि देव वयुनानि विद्वान् यूयो हि अस्मद् जुहुराणमेनो भूयिष्ठान्मे नमयुग्निं विधेम হে অগ্নি তুমি যথার্থ কল্যাণ লাভের জন্য আমাদের সুপথে সঞ্চালিত করো তোমাকে বহুতর নথিবাক্য নিবেদন করছি আলো আমাদের সমস্ত দৃঢ়তাকে দগ্ধ করুক পরশমণির মতো আগুনের স্পর্শ আমাদের পবিত্র করে মহৎ জীবনের যোগ্য করে তুলুক কত অজ্ঞান আছে
ওর সাথে কি কাজ আছে? সকালবেলা বাড়ি করে খানা হয়ে আসি কি রে কথা বলছিস থেকে বাড়ি বলা তো বলছে গাম আছে কি মুখে কথা নাই কি রে কথা কও আরে দিদি আরে শোন না তোর সঙ্গে কথা কাছি মানুষ শুনতে কত অজান্তা খারাপ হয়েছে রোজগার করি না বসে বসে খাই উঠতে বসতে পরিষ্কার বসে এইসব কথা পুরা ভাই অপমান একটা তার যাওয়ার অপমান সারা কামিয়া দেখছে যে অপমান হয় অজান্তা অপয়া সম্পর্কে সব কথা শুনতে শুনতে
গদমস্তক কজানো সাক্ষাৎ পঞ্চামা গদমস্তক কজানো সাক্ষাৎ পঞ্চামা সবার আগে পূজা পাবে সে কার্য সিদ্ধি হবে 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 কার্য সিদ্ধি হবে কি হলো এটা মুখ আর এটা মুখ মুখার কোনো দরকার নাই এখন থেকে আমার মুখ হিসাব হ্যাঁ চলেন উদ্দেশ্য ছিল আমাদের গুরু, আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী হরিমাধব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানানো। আমরা চেষ্টা করেছি, কতটুকু কি করতে পেরেছি আপনারা বলবেন। গণেশ গাথা এখানে অনেকেই আছেন যাদের অনেকবার দেখা হয়ে গেছে গণেশ গাথা, তাই আমরা আবার পুনর্নির্মাণ সবাই দেখলেই বুঝতে পারছেন যে কিছু কিছু চরিত্র আবার নতুন করে আমাদের তৈরি করতে হয়েছে। তো সেগুলো আমরা করে আবার পুনর্নির্মাণ করেছি। কেমন হলো কি হলো সেটা আপনারা আমাদেরকে বলবেন। নমস্কার। আসলে আমরা এখানে আজকে দুদিন ধরে যেটা মিলিত হলাম সেটা হচ্ছে আমাদের গুরুকে তর্পণ করলাম। গুরুকে অনেকভাবে তর্পণ করা যায়, আমরা গুরুর নাটক দিয়ে গুরুকে তর্পণ করলাম। শ্রদ্ধেয় হরিমাধব মুখোপাধ্যায় আমাদের সবার প্রিয়, তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি আমাদের সাথেই আছেন, আমরা তাকে নিয়ে চলছি। সুতরাং তার নাটক দুটো আবার উপস্থাপনা করলাম। এই দুটোই আমাদের পুরনো নাটক, একটাকে নতুন করে আবার তৈরি করা, আরেকটা আমাদের বহুদিনের প্রযোজনা, প্রায় 57টা শো হয়ে গেছে। তো যাই হোক, আমি মনে করি, আমরা মনে করি, বিচিত্রার পক্ষ থেকে মনে করি যে যতদিন ওনাকে সাথে নিয়ে চলতে পারবো, বিচিত্রা আরো বেশি সামনে এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব, এবং আপনারাও যত বেশি ওনার নাটকের সাথে পরিচিত হবেন ততই উনি কত ভার্সেটাইল রাইটার এবং কত ভার্সেটাইল একজন ডিরেক্টর, একজন ভালো অভিনেতা, ভালো সংগঠক, তার কাছ থেকে আমরা সবকিছুই শিক্ষা পেয়েছি। এবং সেই শিক্ষাগুলোকে পাথেয় করে আজ দুদিন ধরে আমরা কিছুটা উপস্থাপিত করলাম। যতদিন পারবো তাকে শ্রদ্ধা জানাবো, প্রণাম জানাবো, তার কাজকে সামনে এগিয়ে নিয়ে যাব, এবং তার শিক্ষাকে যদি এগিয়ে নিয়ে গিয়ে আপনাদের সামনে আরো নতুন নতুন প্রযোজনা উপস্থাপিত করতে পারি, তাহলেই মনে হয় আমরা তাকে প্রকৃত শ্রদ্ধা জানাবো, প্রকৃত স্মরণ করব, এবং আমরাও নিজেরা শিক্ষিত হব তার দ্বারা, তার শিক্ষায়। সুতরাং আমরা যে 2 দিন ধরে হরিমাধব মুখোপাধ্যায়কে নিয়ে যে নাট্য উৎসব করলাম, এটা কেবলমাত্রই তাকে নাটকের মধ্যে দিয়েই তাকে আমরা পুষ্পার্ঘ অর্পণ করলাম এবং তর্পণ করলাম। আপনারা যারা এই দুর্যোগের মধ্যেও এসে আমাদের সাথে এই নাটকের সহযোগী হয়েছেন,
প্রত্যেককে আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা থিয়েটারের পাশে থাকুন, কালিয়াগঞ্জের সমস্ত নাট্যদলের পাশেই এইভাবে আপনারা থাকুন, আমাদের পাশেও থাকুন। এই বলে আপনাদের সবাইকে আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে, শ্রদ্ধেয় হরিমাধব মুখোপাধ্যায়কে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। শুভরাত্রি। দেখা হবে আগামী অনুষ্ঠানে, আগামী প্রযোজনা নিয়ে। ভালো থাকবেন সবাই।